Okay, hello guys. I hope all of you are doing great. So at first, let me introduce myself. The person actually you are watching, sorry, the person, I mean the handsome person actually you are watching right now on the screen. It's me, Shubhrata Shubho, and I have been teaching in this sector for a very long time. So, dear viewers and listeners, today we are going to learn something very special. আজকে আমরা বিশেষ কিছু একটা শিখে ফেলবো লেসন থেকে। কেন শিখবো, কি কারণে শিখবো, এটা নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। সো দেখেন, আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো আপনারা একটু খেয়াল করেন যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের লেসন টপিকটা হচ্ছে আমাদের কন্ডিশনালস। আমি আবার বলছি, আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে কন্ডিশনালস। এই কন্ডিশনাল জিনিসটা কি? দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন যে হোয়াট ইজ কন্ডিশনাল, রাইট? সো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই আমি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন আপনাদের বিশেষ করে এখন বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস গুলোতে দেখবেন কোন প্রোডাক্টের লোভনীয় অফারের শেষে নিচের দিকে ছোট করে টিএনসি লেখা থাকে, টিএনসি, তাই না? টিএনসি মানে কি? টার্মস এন্ড কন্ডিশনস। কিছু শর্ত আছে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কিছু শর্ত আছে। শর্ত কেমন হতে পারে? যে হ্যাঁ, তুমি যদি আসো তাহলে আমি যাব। তার মানে কি? আমি যাব না যদি তুমি না আসো। তার মানে তোমাকে আসতেই হবে, তাহলে আমি যাব। এটা কি একটা কন্ডিশন বা একটা শর্ত, তাই না? আচ্ছা, আমি যদি এখন আপনাকে আবার বলি যে তুমি যদি এইবার ভালো রেজাল্ট করো তাহলে আমি তোমাকে চকলেটস দেব, তাই না? তার মানে ওকে একটা কি দিয়ে দিচ্ছি, আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি যে তুমি যদি এবার ভালো রেজাল্ট করো তাহলেই তুমি চকলেট পাবা, আর তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে তোমার চকলেট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? সো এখানেই হচ্ছে আমাদের কন্ডিশনালস। এখন দেখেন, আমরা শুরুতেই বলে নিই যে আমাদের আজকের লেসন প্ল্যানিংটা কি কি থাকছে বা আমরা আজকে কি কি শিখতে যাচ্ছি, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু একটু কথাবার্তা বলে নিই। সো দেখেন, আপনারা হয়তো এখানে খেয়াল করছেন যে এখানে আমি একটা কথা লিখেছি যে হাউ উই ক্যান অ্যাটাক দিস জায়ান্ট পয়েন্ট। আবার বলছি, হাউ উই ক্যান অ্যাটাক দিস জায়ান্ট পয়েন্ট। কেন আমি এই পয়েন্ট অথবা টপিককে জায়ান্ট বলছি? দ্যাটস দ্য কোয়েশ্চেন। কেন বলছি সেটা হলো যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেই টপিকগুলো থেকে আপনি যেখানেই যান আপনি কোশ্চেন পাবেন। তাহলে কন্ডিশনাল হচ্ছে তেমনই একটা পার্ট যে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামসে যান, ঠিক আছে, আপনারা সেখানে কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন পাবেন। সেই সূত্রেই আমি এই টপিককে নাম দিয়েছি জায়ান্ট টপিক। এখন জায়ান্ট মানে কি? দৈত্য, তাই না? তো এই দৈত্যর সাথে পারাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। আপনি যদি একটু স্ট্র্যাটেজিক না হন, ঠিক আছে, আপনি যদি একটু কৌশলী না হন, তাই এই দৈত্যের সাথে কিন্তু পারাটা একটু টাফ হয়ে যায়, রাইট? সো এখানে এই দৈত্যকে আমরা কিভাবে অ্যাটাক দিতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। যেমন দেখেন, আমরা তিনটা জিনিস আমরা দেখে নেব যে আমরা কিভাবে বা কোন উপায়ে আমরা এই জায়ান্ট টপিককে অ্যাটাক করব। যেমন আমরা প্রথমেই বের করব টু ফাইন্ড আউট দ্য ডিফিকাল্টিস। আমরা প্রথমেই জানবো যে আমাদের এই কন্ডিশনালে পরীক্ষাতে কোন কোন জায়গাগুলোতে ভুল হয়। আমি আবারও বলছি, আমাদের পরীক্ষাতে কোন কোন জায়গাগুলোতে আমরা এখানে ভুল করে আসি। নাম্বার ওয়ান। নাম্বার টু তে আসি। এখানে বলেছি টু লার্ন সাম কোর স্ট্রাকচার্স। অবভিয়াসলি আমাদের এখান থেকে কোর স্ট্রাকচার গুলো জানতে হবে। এখন যদি কন্ডিশনালি আমরা কথাবার্তা বলি তাহলে দেখা গেছে যে কন্ডিশনালি কথাবার্তা বলতে আমাদের মোর দেন 1 উইকও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে তো পরীক্ষার জন্য রেডি হতে হবে। তো এখানে যতটুকু না জানলেই নয়, এবং যতটুকু জানে আমরা পরীক্ষার যে কোনো কোশ্চেন আনসার করে আসতে পারবো, ঠিক ততটুকুই আমরা এখানে শিখে ফেলবো, ঠিক আছে? নেক্সট নাম্বার 3 দেখেন, এখানে বলেছি টু সলভ সাম প্র্যাকটিক্যাল কোশ্চেন্স। ইয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দ্যাট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি দেখেন, আমরা স্ট্রাকচার শিখলাম, আমরা রুলস শিখলাম, আমরা মুখস্থ করলাম, সবকিছুই করলাম, কিন্তু শেষের দিকে গিয়ে একটা কাজ না করার কারণে আমাদের মধ্যে অনেক বড় একটা ঘাটতি থেকে যায়। সেটা কি? আমরা প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলোকে সলভ করি না, বা আমাদেরকে কোনো ইনস্ট্রাক্টর বা কোনো মেন্টর প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলোকে সলভ করে দেন না, তাই না? তো সেই জন্য আমি যেটা কাজ করব যে প্রত্যেকটা টপিকের শেষে আমরা অনেকগুলো প্র্যাকটিক্যালি কোশ্চেন সলভ করে ফেলবো। আমাদেরকে দেখতে হবে যে পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসে। দ্যাট মিনস আমাদের একটা হ্যাবিটের জায়গা তৈরি করে নিতে হবে আমাদেরকে, যে পরীক্ষাতে আমরা কিভাবে টেকনিক্যালি এমসিকিউটাকে সলভ করব। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এমসিকিউ সলভ করার টেকনিকটা একটু ডিফারেন্টই হবে, তাই না? সো বাই দ্য ওয়ে, তাহলে চলেন আমরা আমাদের পরের ডিসকাশনে চলে যাই, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে একটা খুব সুন্দর পয়েন্ট আপনাদের জন্য বের করেছি। সেটা দেখেন, আমি বলেছি লার্নিং আউটকামস। তো এটা আমাদের অবশ্যই জানা জরুরি যে এই লার্নিং আউটকামটা কি। মানে আসলে আমরা কেন জানি আমাদের প্রেক্ষাপটে এই জিনিসগুলো নিয়ে আমরা কখনোই আলোচনা করি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন বলছি দেখেন, আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি আমরা কখনো জানি না যে এই জিনিসটার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায়, বা এই জিনিসটা শিখে আমার বা আপনার লাভটা কি। তো সেই প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে 2 মিনিট একটু কথা বলবো যে এই জিনিসটা শিখে আমাদের লাভটা কি, দেন আমরা চলে যাব আমাদের কোর্স সেশনে। ঠিক আছে, খেয়াল করেন, আমি বলেছি এখানে লার্নিং আউটকামস, মানে এটা শিখে আমাদের লাভটা কি হবে। কি শিখে লাভ কি হবে? কন্ডিশনাল শিখে লাভটা কি হবে, তাই না? তো দেখেন, আমি যেটা প্রথমে আপনাকে বলতে চাই যে আপনারা জানেন যে আপনাদের গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে, বা খুব কঠিন যেটা আপনাদের মনে হয়, সেটা হচ্ছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা খেয়াল করেন, রাইট ফর্ম অফ ভার্বস, ফর্ম অফ ভার্বস। এইটা অস্বীকার করার মতো কিছুই নেই, কারণ এটা আপনারা অনেকেই মনে করেন যে রাইট ফর্ম ভার্বস খুবই খুবই কঠিন একটা টপিক, তাই না? তো এখন দেখেন, এই রাইট ফর্ম ভার্বস যদি আপনি পড়তে যান, তাহলে আপনাকে ছোটবেলায় বা আপনাদেরকে, আপনারা যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, তখন আপনাদেরকে টিচাররা বলেছিল যে এখানে আপনাদেরকে 50 থেকে 60টা করে নিয়ম পড়তে হবে। মনে আছে আপনাদের? যদি 50 থেকে 60টা করে নিয়ম পড়তে পারো, তাহলেই তোমরা রাইট ফর্ম ভার্ব আনসার করতে পারবা। বাট দেখেন, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। কেন বলছি? কারণ এই রাইট ফর্ম ভার্বের জন্য আমাদেরকে এক্সট্রা 50 থেকে 60টা নিয়ম কখনোই পড়তে হবে না। আমাদেরকে রাইট ফর্ম আমরা ইজিলি সলভ করতে পারবো যদি আপনার আউটসাইড যে টপিক গুলো বা বেসিক গুলো আছে, এগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি খুব ইজি ওয়েতে রাইট ফর্ম সলভ করে ফেলতে পারবেন। আমি আপনাকে এনশিওর করতে পারি যে 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা রাইট ফর্ম ভার্বকে একদম মানে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। তার জন্য আমাদের যেটা দরকার, যেমন আমাদেরকে এই কন্ডিশনাল টপিকটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যদি আমরা কন্ডিশন সম্পর্কে যদি জানি ভালো করে, তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বের টপিকটা ইজি হয়ে যাবে। একটা আরেকটার সাথে একটা চেইন আকারে থাকে। সো আপনি যদি একটা জায়গাকে বাদ দেন, তাহলে আরেকটা জায়গায় আপনাকে অবশ্যই প্রবলেম ফেস করতে হবে। দ্যাটস ভেরি ট্রু, তাই না? তাই এই জন্য বললাম যে আমরা যদি কন্ডিশনাল শিখতে পারি, তাহলে আমাদের প্রথম বেনিফিটটা আমরা পাবো কোথায় গিয়ে? রাইট ফর্ম অফ ভার্বস এ গিয়ে বেনিফিটটা পাবো। ওকে, পয়েন্ট টু বি নোটেড। চলে যান এবার নাম্বার 2 তে। দেখেন, এখানে আমি আরেকটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে ট্রান্সলেশনস। ট্রান্সলেশনস, একটা বিষয় খেয়াল করেন যে আমরা আজকে কি শিখতেছি? কন্ডিশনাল শিখতেছি। এখন কন্ডিশনাল শিখতে গিয়ে আমরা বেসিক্যালি আমাদের ট্রেডিশনালি যে টিচিং সিস্টেম, সেখানে আমরা কি করি? আমরা শুধু স্ট্রাকচার পড়ি আর পরীক্ষা থেকে এমসিকিউ মেলানোর চেষ্টা করি। বাট একটা খেয়াল করেন তো, আপনাদের পরীক্ষাতে কিন্তু ট্রান্সলেশন আসে। ক্যান ইউ রিমেম্বার দ্যাট? আই হোপ ইউ ক্যান। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাতে কি আসে? ট্রান্সলেশন আসে, তাই না? এখন আমরা যদি যা শিখতেছি তাই যদি একটু ট্রান্সলেশন আকারে গ্রামারটাকে শিখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই খুব বেনিফিটেড হব। কেন বেনিফিটেড হব? একটা কারণ হচ্ছে আমরা পরীক্ষাতে ট্রান্সলেশনটা আনসার করে আসতে পারবো। আরেকটা পয়েন্ট বলি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে 3 নম্বর পয়েন্টটা দেখেন, এখানে খেয়াল করেন, আমরা কি করব? আমরা কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা রাইটিংটাকেও ডেভেলপ করে ফেলতে পারবো। কিভাবে রাইটিংটাকে ডেভেলপ করব? সেটা হচ্ছে আমরা যদি ট্রান্সলেশন আকারে আমরা কোনো গ্রামার টপিকে শিখতে পারি, তাহলে আমরা আমাদের রাইটিংটাকেও ডেভেলপ করে ফেলতে পারবো। এগুলো মাথায় রাখতে হবে যে আমরা একটা পড়ে আমরা অনেক কিছু কি কি করতে পারি, এবং পড়াটাকে আমরা কত সুন্দর করে গুছানো ওয়েতে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম যে কন্ডিশনাল শিখে আমরা রাইট ফর্ম ভার্বকে শিখতে পারবো। কন্ডিশনাল শিখে আমরা আমাদের ট্রান্সলেশনকে ডেভেলপ করতে পারবো। কন্ডিশনাল যদি শিখি, তাহলে আমাদের রাইটিংটা অনেকাংশে ডেভেলপ হয়ে যাবে, তাই না? লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখেন লাস্ট একটা পয়েন্ট আমি মেনশন করেছি যে কন্ডিশনাল শিখে আমাদের লাভটা কি, তাই না? আমি যদি এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের জীবনের জন্য শিখতে হবে, দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি বলতে পারেন যে স্যার এখানে জীবনের প্রসঙ্গটা কোথা থেকে আসলো? অবশ্যই আসছে, কেননা ইংলিশ আমাদের একটা কমিউনিকেশন একটা স্কিল। তো তো কন্ডিশনাল আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের জীবনটাই চলতেছে শর্তের উপরে। একটু খেয়াল করে দেখেন, আমাদের জীবনটা কিসের উপর চলছে? শর্তের উপরে। আমি যদি পড়াশোনা করি তাহলে আমি চাকরি পাবো। আমি যদি পড়াশোনা ভালো করে করতাম তাহলে হয়তো বা চাকরিটা নিশ্চিত পেতাম। এগুলো কি শর্ত নয়? অবশ্যই এগুলো শর্ত। তাহলে আমাদের প্রত্যেক দিনের জীবনেই হাজার হাজার শর্ত জুড়ে আছে। তো এই যে হাজার হাজার শর্ত জুড়ে আছে, তাহলে এই শর্তগুলোকেই আমাদেরকে কি করতে জানতে হবে?
আমরা যেন এটাকে ট্রান্সলেশন করতে পারি, আমরা যেন যে কোনো জায়গায় এটাকে ইংলিশে কনভার্ট করতে পারি। এই জন্য বলেছি যে আমাদের জীবনের জন্য হোক বা নিজের জন্য হোক এই কন্ডিশনালটাকে শিখতে হবে। ওকে, তাহলে চলেন আমরা আমাদের আজকে কোর লেসনটা শুরু করি। আমরা এখন আলোচনা করব কন্ডিশনালের বাকি বিষয়গুলো নিয়ে। তো সবাই যে কাজটা করবেন, একটু কাইন্ডলি আপনারা খাতা কলম নিয়েই একটু যা যা বলবো একটু নোটস করে নেবেন, এবং আমি আপনাদের সাথে আছি কন্ডিশনাল নিয়ে A to Z আলোচনা করব, এবং এটা এনশিওর করতে পারি যে কন্ডিশনাল সম্পর্কে যদি পরীক্ষাতে কোনো কোশ্চেন আসে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম দেয়ার টু হেল্প ইউ। ওকে, সো রেডি হয়ে যান খাতা কলম নিয়ে। ওকে, বাই দ্য ওয়ে ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আজকে আমরা কন্ডিশনালটাকে একটু ভিন্ন ওয়েতে শেখার চেষ্টা করব। আমরা ডিরেক্ট যে স্ট্রাকচার শিখবো ব্যাপারটা তা না, আমরা আগেই বলেছি এটাকে আমাদের জীবন উদ্দেশ্যে শিখবো আমরা। সেজন্য আমরা যেটাকে করব সেটাকে ট্রান্সলেশন আকারে আমরা এটাকে শেখার চেষ্টা করব, সো দ্যাট এট দ্য সেম টাইম উই ক্যান কভার ট্রান্সলেশন অ্যান্ড আওয়ার রাইটিং পার্ট। ঠিক আছে, তাহলে চলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বাংলা বাক্য লিখেছি। তাহলে আগে আমরা একটু সেন্সটা বুঝে আসি যে বাংলা বাক্য অনুযায়ী জিনিসগুলো কি কি সেন্স বা মিনিং ক্রিয়েট করে। যেমন দেখেন আমি দুইটা শব্দ লিখেছি, যে দুইটা বাক্য লিখেছি এখানে। যেমন তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে 4 পাবে। নাম্বার 1 পয়েন্ট টু বি নোটেড, তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে 4 পাবে। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, পাশেই লিখেছি সে যদি আসে তাহলে আমি যাব, সে যদি আসে তাহলে আমি যাব, তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি এই জায়গাটাতে, যে তুমি যদি 2 এবং 2 যোগ করো, তার মানে এটা কি আমাদের প্রেজেন্ট, এটা কি আমাদের প্রেজেন্ট, তাহলে তুমি 4 পাবে, তাই না? মানে তুমিটা এখানে উজ্জ্বল আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে তুমি 4 পাবে, এটা কি ফিউচার। আচ্ছা, এখন দেখেন ঠিক তার পাশেই দেওয়া আছে সে যদি আসে, তার মানে এটা কি প্রেজেন্ট, সে যদি আসে তাহলে আমি যাব, আমি যাব ইংরেজি কি, এটা হচ্ছে আমাদের ফিউচার। একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের এখানে স্ট্রাকচার কিন্তু দুই জায়গাতেই সেম দেওয়া আছে, তাহলে পার্থক্যটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? একটা জিনিস মাথায় রাখবেন, কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। আমি আবার বলছি, কন্ডিশনাল কয় প্রকার? 4 প্রকার। আমরা ট্রেডিশনালি আমরা জানি কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার। কি কি জানি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা জানি কন্ডিশনাল। ঠিক আছে, বাট আমি আবারও বলছি কন্ডিশনাল কিন্তু 4 প্রকার, এটা ভুল করেও ভোলা যাবে না। ফার্স্ট থিং ইজ জিরো কন্ডিশনাল, তারপর হচ্ছে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। তার মানে আমাদের নতুন একটা কন্ডিশন আমরা পেয়েছি, সেটা কি আমাদের জিরো কন্ডিশনাল। তাহলে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 4টা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বলছিলাম যে 1 নম্বর বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট আছে, ফিউচার আছে, আবার এখানেও দেখতে পাচ্ছেন প্রেজেন্ট আছে, ফিউচার আছে। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? আপনারা কি দুইটাকে একই স্ট্রাকচার ফলো করে লিখে আসবেন? নো, নো, এইভাবে চলবে না, বা এইভাবে ভুল হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন যে এই যে এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। একটু দয়া করে আপনারা একটু কাইন্ডলি খাতার মধ্যে লিখে নেবেন, জিরো কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনাল, কন্ডিশনাল। আমরা বলছি এটা কি জিরো কন্ডিশনাল। এন্ড জিরো কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? জিরো কন্ডিশনাল বলতে আমরা বুঝি সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ। এই তো। তাই দেখেন আমি যেটা বলছিলাম, যেখানে কি দেওয়া আছে জিরো কন্ডিশনাল, এবং জিরো কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ বলতে আমরা যেটা বুঝি যে বৈজ্ঞানিক সত্য। আবার বলছি বৈজ্ঞানিক সত্য। তাহলে যদি বৈজ্ঞানিক সত্য হয় তাহলে এটাকে আমরা কি বলবো? জিরো কন্ডিশনাল। আপনারা একটু নিচের বাক্যগুলো একটু পড়ার চেষ্টা করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে, তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে কি পাবে? বরফ পাবে। তাহলে বরফটা কি? এই যে পানি ঠান্ডা করলে বরফ হবে, এটা কি একটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, আবার দেখেন এখানে দেওয়া আছে যে সে যদি লাল এবং নীল রং মেশায় তাহলে রক্ত বেগুনি লাল রং পাবে। তার মানে সে যদি এই রঙের সাথে ওই রংটা মিশায় তাহলে এই কালারের রংটা পাবে। এটাও কি সত্য? যদি এরকম সত্য কিছু বোঝায় তাহলে আমরা এটাকে কিসের আওতায় ফেলবো? জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি আমরা একটু প্র্যাকটিক্যালি শিখে আসি। খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি যে তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে, যদি ইংরেজি কি ইফ ইউ অ্যাড, if you add 2 and 2
তাই না? তুমি যদি 2 এবং 2 যোগ করো, ইফ ইউ অ্যাড 2 and 2। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু মাঝখানে একটা শব্দ আছে তাহলে। মাঝখানে একটা শব্দ আছে কি তাহলে। ঠিক আছে, এটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, এটাকে একটু মার্ক করে দিচ্ছি মাঝখানে শব্দটাকে, কারণ এখানে কি দেওয়া আছে তাহলে। এই জায়গাতে আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে যে এই জিনিসটা কি। দেখেন, তাহলে ইংরেজি আমরা জানি দেন। দেন আমি পরেরটুকু লিখছি, ইউ উইল গেট 4। এখন আসেন, আমাদেরকে জানতে হবে যে আমরা ভুলগুলো কোথায় কোথায় করে আসি পরীক্ষাতে। এই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এবং আমরা আপনাদেরকে সেটাই শেখাবো যেটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি, হাজার হাজার স্টুডেন্ট পড়িয়ে দেখেছি যে আপনারা আসলে বেসিক্যালি কোথায় ভুলগুলো করেন। তাই না? খেয়াল করেন, এখানে বলেছি যে ইফ ইউ অ্যাড 2 and 2, তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে, এই যে তাহলে দেখতে পাচ্ছেন না, এই তাহলেটাকে আপনারা কোনোদিনও দিতে পারবেন না। আমরা বলছি তাহলেটাকে কখনোই দেওয়া যাবে না। কেননা একটা জিনিস মাথায় রাখবেন, যে বাংলাতে তাহলে নামে কোনো সেন্স থাকলেও, মানে দুইটি দুটি ক্লজের মাঝখানে যদি তাহলে নামে কোনো সেন্স থেকেও থাকে, ইংলিশে সেটা নেই। একটা ভালো এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা দেখেছেন বাংলাতে আপনারা পড়েছিলেন যে যেহেতু সে গরিব সেহেতু সে, যেহেতু সে গরিব সেহেতু সে খেতে পারে না। ইংলিশে যদি আপনাকে ট্রান্সলেশন করতে আসেন, তাহলে যেহেতুর ইংলিশ আছে, বাট সেহেতুর জায়গায় আমরা ইউজ করি কমা। আবার বলছি, যেহেতুর ইংলিশ আছে, বাট সেহেতুর জায়গায় আমরা ইউজ করতে হবে আমাদেরকে ইংলিশে কমা। ঠিক তেমনি আমরা যখন কন্ডিশনাল করছি তখন খেয়াল করবেন যে যদি এর ইংলিশ আছে ইফ, বাট তাহলে এর ইংলিশ আমরা তাহলে দেন লেখা যাবে না, আমাদেরকে এখানে দিতে হবে কি কমা। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখানে। তার মানে আমি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এই জায়গাটাকে আমি হাইলাইট করে দিলাম যেন আপনাদের এই জিনিসটা কখনোই ভুল না হয়। তাহলে আবারও বলছি যে তাহলে ইংরেজি কি কমা। তাহলে ইফ ইউ অ্যাড 2 and 2 ইউ উইল, এই যে দেখেন আরেকটা ভুল, ইউ উইল। আমি আগেই বলেছি না ভাই যে এই কন্ডিশনাল, এটা কি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালে এটাই পার্থক্য যে এখানে আপনি ফিউচার ইউজ করতে পারবেন না, আপনাকে দুই জায়গাতেই প্রেজেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, আপনাকে দুই জায়গাতে কি ইউজ করতে হবে, প্রেজেন্ট ইউজ করতে হবে। সো এখানে এই উইলটা আপনাদেরকে কেটে দিতে হবে, এই উইলটা এখানে দেওয়া যাবে না। তার মানে এখন স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে দেখেন, যে ইফ ইউ অ্যাড 2 and 2, তুমি যদি 2 এবং 2 যোগ করো, ইউ গেট 4, তাহলে তুমি কি পাবে, 4 পাবে। তার মানে এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট। তার মানে এখন যদি আমরা যাই উপরে স্ট্রাকচারে, যদি আমরা যাই তাহলে আমরা বলতে পারি এখন অনায়াসে যে এখানে আমরা স্ট্রাকচারটা কিভাবে লিখতে পারি, খেয়াল করেন। আমরা স্ট্রাকচারটা লিখতে পারি ভাবে যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার লিখবো, নট এট অল। ফিউচার লিখতে পারবো না, আমাদেরকে কি লিখতে হবে, অবশ্যই এখানে লিখতে হবে প্রেজেন্ট। তাহলে খেয়াল করেন, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ভুল করেও এখানে ফিউচার দেওয়া যাবে না, ভুল করে এখানে ফিউচার দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি জিরো কন্ডিশনালের স্ট্রাকচার। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আপনারা একটু ধৈর্য নিয়ে পড়বেন বা একটু দেখবেন, আপনাদের জন্যই আমরা, এবং আপনাদেরকে কিভাবে জায়গাগুলোকে সলভ করে দিতে হয় সেটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের। সো আমি যেটা সবসময় আমার স্টুডেন্টকে বলি যে ইয়োর টাইম মাই রেসপন্সিবিলিটি, সময়টা আপনার, দায়িত্বটা আমার। এটুকুই তো হওয়া উচিত, তাই না? তা খেয়াল করেন, আমরা এটুকু পর্যন্ত জানতে পারলাম যে জিরো কন্ডিশনালে সাধারণত কি বোঝানো হয়, সাইন্টিফিক ট্রুথ বোঝানো হয়, এবং জিরো কন্ডিশনালে কি হয়, স্ট্রাকচারটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এইটুকুই তো। এবার আসেন আমরা পাশের স্ট্রাকচারটা একটু ফলো করি। এটা অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে তেমন কথাবার্তা বলার কিছু নেই, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, বা কন্ডিশনাল। এবং এখানকার স্ট্রাকচারটা একদম সিম্পল স্ট্রাকচার, যে আমরা যেটা মনে হয় যে সামনের দিকে দেখে মনে হচ্ছে যে আপনার প্রেজেন্ট, পরে মনে হচ্ছে ফিউচার, এটাই। তাহলে আমরা কি বলতে পারি, ইফ প্লাস, আমরা বলতে পারি প্রেজেন্ট, আমরা বলতে পারি প্লাস ফিউচার। ফিউচার তেমন কিছুই না, কারণ এখানে কোনো শর্ত নেই। এখানে কোনো শর্ত বলতে এখানে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, এখানে কোনো চিরন্তন সত্য নেই। সো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা স্ট্রাকচার আসে সেই স্ট্রাকচারটা দিয়ে কাজ করব। তাহলে আসেন এখন আমি যদি আপনাকে এখানে বলি যে সে যদি আসে, তাহলে ইফ হি কামস, ইফ হি কামস, সে যদি আসে, তাহলে ভাইয়া একটু দেখেন তো
আমরা কি এখানে বলবো কিনা দেন? আমরা কি দেন বলতে পারবো? না, আপনারা জানেন আমরা এখানে কখনোই দেন বলতে পারবো না। তাহলে আমরা এখানে কি বলবো? একটা কমা দিব আমরা। তাহলে ইফ হি কামস, আমি যাব, আই উইল, ইফ হি কামস আই উইল গো। তার মানে সে যদি আসে তাহলে আমি যাব। আর ওখানে কি বলেছিলাম, তুমি যদি 2 এবং 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে। তাহলে ইফ ইউ অ্যাড 2 and 2 ইউ গেট 4, ইউ গেট 4। বাট এখানে বলছি ইফ হি কামস আই উইল গো, সে যদি আসে তাহলে আমি যাব। দ্যাটস দ্য কোর ডিফারেন্স, দ্যাটস দ্য কোর ডিফারেন্স এই দুটোর মধ্যে। তাহলে চলেন আমরা এখন যে কাজটা করবো, যে আমাদের আরো কিছু ট্রান্সলেশন আছে, আমি আপনাদেরকে আরেকটু আলোচনা করে দিই যাতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন যেন আর কোনোদিন না থাকে। যেটা পড়বো ওটা একেবারেই শেষ করে ফেলবো, এটা নিয়ে আমাদের জন্য দ্বিতীয়বার আবার বাহির থেকে যেন পড়তে না হয়। ঠিক আছে, দ্যাট শুড বি আওয়ার প্রাইমারি কনসার্ন। সো খেয়াল করেন, এখানে বলেছি যে তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের কি সাইন্টিফিক ট্রুথ, রাইট? তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ইফ ইউ, ঠান্ডা করে ইংরেজি ফ্রিজ, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তারপর আমরা কি দেবো, কমা, ইউ উইল তো বলতে পারবো না ভাই, তাই না? আমাদেরকে বলতে হবে কি ইউ উইল, তো বলা যাবে না, তাহলে আমাদেরকে বলতে হবে কি ইউ গেট আইস, তাহলে তুমি কি পাবে, বরফ পাবে। ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইউ গেট আইস, তাহলে তুমি কি পাবে, বরফ পাবে। এবার এখানে আসি, এখানে যদি আপনাদেরকে বলি আমি যে তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে লোকে তোমার প্রশংসা করবে। এখন লোকে যে তোমার প্রশংসা করবে এটা তো কোনো সত্য ঘটনা না, মানে করতেও পারে নাও করতে পারে, তাই না? তাহলে আমরা দেখি, ইফ ইউ স্পিক ইন ইংলিশ, ইফ ইউ স্পিক ইন ইংলিশ, কমা, তুমি যদি ইংরেজিতে কথা বলো, কমা, পিপল পিপল উইল প্রেইজ ইউ, পিপল উইল প্রেইজ ইউ। আপনারা কি খেয়াল করতেছেন যে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাঝখানে তাহলে ইংরেজি কি দিচ্ছি, কমা দিচ্ছি, তাহলে এটাকে আমরা কি ইউজ করতেছি, কমা ইউজ করতেছি। সো ডোন্ট ফরগেট দ্যাট, এটা কখনোই ভুল করবেন না, ঠিক আছে? লাস্টের সেন্টেন্সে চলে আসি আমরা। এখানে বলেছি তুমি যদি লাল এবং নীল রং মেশাও তাহলে রক্ত বেগুনি রং পাবে। তো আমরা যদি বলি ইফ ইউ অ্যাড রেড অ্যান্ড ব্লু কালার, ইফ ইউ অ্যাড রেড অ্যান্ড ব্লু কালার, কমা, আমরা বলতে পারি ইউ, এটা কি বলবো, উইল গেট, নো, উইল গেট বলা যাবে না, ইউ গেট পার্পল, ইউ গেট পার্পল, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি, সেটা হচ্ছে যে এখানে ইফ যে সবসময় প্রথমেই বসবে বিষয়টা কিন্তু তা না, ইফ অনেক সময় মাঝখানেও বসতে পারে। আমি আবারও বলছি, ইফ সবসময় প্রথমে বসবে বিষয়টা তা না, ইফ অনেক সময় মাঝখানেও বসতে পারে। আর যদি ইফ মাঝখানে বসে তাহলে আমাদেরকে কমাটা দিতে হবে না। যেমন আমি যদি আপনাকে এটাকেই লিখে দেখাই, দেখেন আমি স্ল্যাশ চিহ্ন দিলাম, লিখে দিচ্ছি ভাবে যে ইউ গেট পার্পল, ইউ গেট পার্পল কালার ইফ। এখন দেখেন আমি ইফ এখানে কিন্তু আর কমা দিচ্ছি না, ইফ কমা দিব না, ইফ ইউ add if you add red and blue color, if you add red and blue color, তাহলে আমরা বলছি যে you get purple color if you add red and blue color। তাহলে দেখেন এখন ইফটা কোথায় চলে এসেছে, ইফটা চলে এসেছে মাঝখানে, ইফটা চলে এসেছে একেবারেই মাঝখানে, তাই না? ওকে, এই বিষয়গুলোকে আপনারা একটু হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবেন, ঠিক আছে? এখানে আসেন, এখানে আমি বলেছি যদি বৃষ্টি হয় তাহলে সে আসতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে সে আসতে পারে। তাহলে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, খেয়াল করেন, রেইনস, ইফ ইট রেইনস, কমা, হি আসতে পারে, তাহলে হি পারে না, হি মে কাম, তাহলে সে আসতে পারে। আবার আপনাদেরকে যেটা কথা আমি বলেছিলাম আগে, যে এটাকে আবার কি করে রিভার্সে লেখা যায়, মানে ইফটাকে মাঝখানে আনা যায়। তাহলে আমি যদি এটাকে বলি এভাবে যে, আচ্ছা আমি যদি এখানে এটাকে এভাবে বলি স্ল্যাশ দিয়ে, যে হি মে কাম ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে সে আসতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স,
আশা করি আমাদের 4টা কন্ডিশনালের মধ্যে 2টা কন্ডিশনাল আমরা কিন্তু শিখে গেছি, 2টা কন্ডিশন আমরা শিখে ফেলছি। খেয়াল করেন, আমরা প্রথমে শিখছি জিরো কন্ডিশনাল, তারপর শিখছি ফার্স্ট কন্ডিশনাল। এবং জিরো এবং ফার্স্টের মধ্যে পার্থক্যটা কোথায়? জিরো হচ্ছে আমাদের সায়েন্টিফিক ট্রুথ, আর ফার্স্ট কন্ডিশনাল অ্যাজ ইউজুয়াল। সায়েন্টিফিক ট্রুথের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট নট ফিউচার। আর ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে আশা করি এই দুইটা জায়গা আপনাদের কখনো আর মিঙ্গল হবে না, এই দুইটা জায়গাকে আমরা সেপারেটলি চিন্তা করতে পারবো। ওকে, তাহলে এবার চলেন আমরা আমাদের বাকি দুটা কন্ডিশন সম্পর্কে একটু আলোচনা করে আসি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার দুটা কন্ডিশন দিয়েছি। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বলি এখানে এটাকে বলতেছি আমরা সেকেন্ড কন্ডিশনাল, এটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? আর এটাকে আমরা বলছি থার্ড কন্ডিশনাল, এটাকে আমরা বলছি থার্ড কন্ডিশনাল, এটাকে আমরা বলছি থার্ড কন্ডিশনাল, এটাকে আমরা বলছি থার্ড কন্ডিশনাল। তাহলে আবার বলছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, আর এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আর এটা হলো আমাদের থার্ড কন্ডিশনাল। এখন আপনাদের কাছে আমি দায়িত্ব দেব যে আপনারাই বলবেন যে এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়, তাই না? কিন্তু দেখেন সেন্টেন্স দুটো কিন্তু প্রায় দেখতে একই রকম হবে, আগের মতোই একই রকমই হবে। দেখেন এখানে বলেছি আমি যদি পুলিশ হতাম, আমি যদি পুলিশ হতাম, এটা কি পাস্ট, মানে আমি যদি আগে পুলিশ হতাম, অতীতের ঘটনা, তাহলে তাহলে তাকে গ্রেফতার করতাম, তার মানে কি আগের ঘটনা, তাহলে তাকে গ্রেফতার করতাম। আমি যদি পুলিশ হতাম তাহলে তাকে গ্রেফতার করতাম, আগের ঘটনা। এখানে দেখেন এখানে বলা আছে আমি যদি কঠোর পরিশ্রম করতাম, তার মানে এটা কি, এটাও আগের। আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে অবশ্যই পাশ করতাম, তাহলে অবশ্যই পাশ করতাম মানে কি, এটাও আগের, এটাও আগের। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন যে এখানে এই সেন্টেন্সও যা, এই সেন্টেন্সও তা, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? দ্যাটস দ্য কোশ্চেন, মিলিয়ন ডলার কোশ্চেন। এটাই হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন, যে দুটাতে দেখতে একই রকম লাগে স্যার, বা দুটাতে দেখতে একই রকম মনে হয়, তাহলে পার্থক্যটা কই? আসলে বিষয়টা হচ্ছে আমরা ওই যে বলেছিলাম যে আমরা স্ট্রাকচারালি শিখি, স্ট্রাকচার শেখার পরে আমরা যখন ট্রান্সলেশন করতে দেওয়া হয় আমরা কিন্তু তখন ওখানে গিয়ে ঘাবড়ে যাই, এবং তখন আমরা ট্রান্সলেশনটা আনসার করতে পারি না। একটা কথা বলতে দিলে কথা বলতে পারি না, রিটেন করতে দিলে লিখতে দিলে লিখতে পারি না। কেন পারি না? কারণ আমরা শুধু গট বাঁধা কি করি, শুধুমাত্র স্ট্রাকচারটা খালি মুখস্থ করি আর মুখস্থ করি। যদি মুখস্থ করে আমাদের এত কষ্ট করার পর যদি আমরা কোনো আউটকাম না পাই, তাহলে ওই মুখস্থ করার দাম নেই, তাই না? তাহলে আসেন আমরা একটু দেখে নিই পার্থক্যটা কোথায়। দেখেন এখানে আপনারা লিখবেন, এখানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের কল্পনা, আবার বলছি এটা হচ্ছে আমাদের কল্পনা। খেয়াল করেন, আমি যদি পুলিশ হতাম, তার মানে কি, এটা কল্পনা, অবশ্যই কল্পনা, তাই না? কল্পনা, এটা অবশ্যই কল্পনা। আমি যদি পুলিশ হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি পুলিশ হতাম, আমি যদি রাজা হতাম, তাহলে এগুলো কি, অবশ্যই কল্পনা, তাই না? আর এখানে আসেন যে এইটা, এটার বাস্তব অস্তিত্ব ছিল আর কি, এটার বাস্তব অস্তিত্ব ছিল, তাহলে আমরা এটাকে বলতে পারি বাস্তব, ঠিক আছে, বাস্তব। কিন্তু একটু পার্থক্য আছে, একটু পরে দেখছি আমরা। তো যেটা বলছিলাম যে একটা হচ্ছে কল্পনা আর একটা কি আমাদের বাস্তব। তাহলে এবার আসেন, আমি যদি পুলিশ হতাম তাহলে তাকে গ্রেফতার করতাম, দ্যাট মিনস আমি তো পুলিশ না, তার মানে আমি নিজেকে কি হিসেবে কল্পনা করছি, পুলিশ হিসেবে কল্পনা করছি। যদি পুলিশ হিসেবে কল্পনা করতেই হয়, তাহলে এখন এখানে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন। আবার বলছি, এখানে দেখেন ইফ, ইফ আই, ইফ আই, ঠিক আছে, ইফ আই, ওকে, ইফ আই, খেয়াল করেন ইফ আই। এখন আমরা বলতে পারি যে ওয়াজ আ পুলিশ, খেয়াল করেন ভুলটা আমরা কোথায় করি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ইফ আই ওয়াজ আ পুলিশ, ইফ আই ওয়াজ আ পুলিশ, একটা জিনিস খেয়াল করেন, আপনারা ছোটবেলায় একটা বাক্য পড়ছিলেন না, যে আমি যদি রাজা হতাম, ইস আমি যদি রাজা হতাম, তাহলে আই উইশ আই ওয়ার দ্য কিং। আমি যদি শিশু হতাম, আই উইশ আই ওয়ার আ চাইল্ড। তাহলে এখানে ওয়ার শব্দটা আসছে, কেন আসছে জানেন? কারণ একটাই, সেটা হচ্ছে এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট, তার মানে আপনার অবাস্তব অতীত, ঠিক আছে? তার মানে অবাস্তব অতীতে মনে রাখবেন কখনো ওয়াজ দেওয়া যায় না, এখানে আমাদেরকে দিতে হবে সব সময় ওয়্যার, এখানে আমাদেরকে অলওয়েজ দিতে হবে কি, ওয়্যার। তাহলে আবার বলছি, ইফ আই ওয়ার আ পুলিশ, আমি যদি একজন একজন পুলিশ হতাম, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি হচ্ছে, পাস্ট, এটাও পাস্ট, এটাও পাস্ট। তার মানে এখানে আমরা কি বলবো, যে আই উইল, উইল মানে কি ফিউচার, আমি করব, আর আমি করতাম ইংরেজি কি, উইলের জায়গায় হয়ে যাবে আই উড, আই উড। পার্থক্যটা বুঝতে পেরেছেন?
I would, তাহলে আবার বলছি if I were a police, if I were a police, I would arrest the thief. ঠিক আছে, তার মানে এখানে একটু বিষয়টা খেয়াল করেন, আমরা এখান থেকে স্ট্রাকচারটাকে ফর্ম করব, আমরা স্ট্রাকচার থেকে এখানে আসবো না, আমরা সেন্টেন্স থেকে স্ট্রাকচারের দিকে যাব। বিষয়টা এরকমই যে ইফ আই ওয়্যার আ পুলিশ আই উড অ্যারেস্ট দ্য থিফ। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমরা যদি বলি ইফ থাকতেছে এখানে, তাই না, প্লাস আমাদের এখানে কি থাকতেছে পাস্ট, এখানে আমাদের কি থাকতেছে পাস্ট, তাই না, অতীত। আচ্ছা, প্লাস আমাদের এখানে এখন কিন্তু আর উইল নাই, এখন কি হয়ে গেছে আমাদের উইলটা হয়ে গেছে উড, উইলটা হয়ে গেছে উড, অথবা আপনারা বলতে পারেন এখানে হতে পারে কি মাইট, উড অথবা মাইট, এগুলোই বেশি পরীক্ষাতে আসে, তাই জন্য আপনাদেরকে এগুলোই বেশি করে দেখাচ্ছি আমি। আর যখন আমরা প্র্যাকটিক্যালি কোশ্চেন সলভ করবো তখন আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন ইফ প্লাস পাস্ট প্লাস উড অথবা মাইট, ইফ প্লাস পাস্ট প্লাস উড অথবা মাইট, তাহলে এটা আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, এবার আসেন এটা নিয়ে কথা বলি। আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে অবশ্যই পাশ করতাম। আচ্ছা বলেন তো এটা কি কল্পনা? না, এইটা ওর জীবনে ঘটছে, দ্যাট মিনস সে ফেল করছে, এই ছেলেটা ফেল করছে, ফেল করছে, এখন সে অনুতপ্ত করতেছে, ইস আমি যদি কঠোর পরিশ্রম করতাম, তার মানে সে কঠোর পরিশ্রম করেনি, এটা কোনো কল্পনা না, সে করেনি, তাই না? তাহলে এক্ষেত্রে এটা কি একটু হলো বাস্তব, বাট কি বাস্তব, অতীতের বাস্তব ঘটনা। তাহলে আমি যদি এখানে বলি, এখানে একটা কথা আছে আপনাদেরকে ইফ, এখানে একটা কথা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো ওকে, ইফ ইফ আই, এখানে আপনাদেরকে হ্যাড ইউজ করতে হবে। আবার বলছি এখানে আপনাদেরকে কি ইউজ করতে হবে, হ্যাড, এটা ভুল করে ভোলা যাবে না। ইফ আই হ্যাড, আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আবার বলছি আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড, ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করতাম, তাহলে এখানে আমরা বলবো আই উড হ্যাভ ফাস্ট, আই উড হ্যাভ ফাস্ট। এই তো, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ ফাস্ট, আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে আই উড হ্যাভ ফাস্ট। ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড আই উড হ্যাভ ফাস্ট, আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি অবশ্যই কি করতাম, পাস করতাম। তাহলে অবশ্যই ইংরেজি কি, অবশ্যই ইংরেজিটা দিইনি, অবশ্যই ইংরেজি আমরা বলি তাহলে ফর শিওর, ফর শিওর, ফর শিওর। তাহলে ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ড আই উড হ্যাভ পাস্ট ফর শিওর, আমি যদি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি অবশ্যই কি করতাম, পাস করতাম, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে স্ট্রাকচারটা লিখি, এখানে আমরা যদি স্ট্রাকচারটা ফর্ম করি তাহলে কি দাঁড়াচ্ছে ইফ, তাই না, ইফ, একটু আগে আপনারা যেখানে জেনেছেন এখানে ইফ হবে, ওকে, ইফ প্লাস, মনে আছে আপনাদের এখানে কি থাকতে হবে, হ্যাড থাকতে হবে। আরেকটা গোপন কথা বলে দিই আপনাদেরকে, এখানে যে জিনিসটা আমরা প্রায় সবাই ভুল করে দিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের হেডের পরে অবশ্যই ভি3 থাকতে হবে। আবার বলছি হেডের পরে অবশ্যই ভি3 থাকতে হবে। ভি3 মানে কি, ওই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, তাই না, এটাকে বলেছে ভি3, মানে 3 নম্বর ফর্ম ভার্বের। তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 যদি থাকে কমা, তাহলে আমরা এ পাশে আমরা যেটাকে ইউজ করবো সেটা হচ্ছে আমাদের উড হ্যাভ, এইটাকে মাথায় রাখবো, উড হ্যাভ, উড, আর হচ্ছে এখানে হ্যাভ, এটাকে মাথায় রাখবো। তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 যদি থাকে তাহলে আমরা কি রাখবো এই পাশে, উড হ্যাভ রাখবো, তাই না? তাহলে এখন দেখেন এই যে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 তারপর আছে কি উড হ্যাভ, ওকে। তার মানে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, পরীক্ষাতে এমসিকিউ তে যদি দেখেন কোন সেন্টেন্সে হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে আপনি পরে খুঁজে নেবেন যে উড হ্যাভ দিয়ে কোন আনসারটা আছে। যদি আপনি উড হ্যাভ দিয়ে আনসারটা খুঁজে বের করতে পারেন আপনার আনসারটা এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, আসেন আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। এখানে বললাম আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমি কুয়াকাটা বেড়াতে যেতাম। তাহলে ইফ ইফ ইফ, আচ্ছা থাকা ইংরেজি কি বলেন তো, থাকা ইংরেজি হচ্ছে হ্যাভ। যেমন কি আমার একটি পুতুল আছে, আই হ্যাভ আ ডগ, আমার একটি পুতুল ছিল, আই হ্যাড আ ডগ। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা এখানেও কিন্তু হ্যাড আসতেছে, খেয়াল করেন, এটা ইন্টেনশনালি দেওয়া এক্সাম্পলটা আপনাদেরকে। ইফ আই হ্যাড আ কার, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কি আছে, হ্যাড। তাহলে আপনি এখন বলতে পারেন যে স্যার এখানে তো হ্যাড আছে, তাহলে আমরা এখানেও কি আমরা উড হ্যাভ দিব, এখানেও কি আমরা উড হ্যাভ দিব? না ভাই না, এখানে উড হ্যাভ দেওয়া যাবে না। কেন উড হ্যাভ দেওয়া যাবে না? কারণ খেয়াল করেন এখানে হেডের পরে ভি3 নেই। আবার বলছি এখানে হেডের পরে কিন্তু ভি3 নেই। এই হেডটা কিসের পাস্ট ফর্ম জানেন? এই হেডটা হচ্ছে আমাদের
হ্যাভেরই পাস্ট ফর্ম। সো এখানে ওই ভুল করে এখানে V3 দেওয়া যাবে না, ভালো করে মনে রাখবেন। তাহলে ইফ আই হ্যাড আ কার, আমার যদি একটা কার থাকতো, আই এখানে আমরা উডি দিব, ঠিক আছে, I would, if I had a car, I would travel, I could travel to কুয়াকাটা, কুয়াকাটা। তাহলে if I had a car, আমার যদি একটা কার থাকতো, I would travel to কুয়াকাটা, আমি কুয়াকাটা ঘুরতে যেতাম। এখন এখানে আসি, এখানে বলছে যে আমি যদি সেই গাড়িতে থাকতাম তাহলে মরেই যেতাম। মানে কি, আমি যদি আজকে ওই গাড়িতে থাকতাম তাহলে তো মরেই যেতাম, কিন্তু আনফরচুনেটলি আমি মরিনি, তার মানে ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটছে। তাহলে আমি যদি এখন বলি ইফ আই, এই যে আমরা এখানে কি দিতে হবে, চোখ বন্ধ করে হ্যাড দিতে হবে, হ্যাড। আর থাকা ইংরেজি কি, স্টেট, স্টেট দিতে পারেন, অথবা আপনি এখানে বলতে পারেন বিন, ঠিক আছে। ইফ আই হ্যাড বিন ইন দ্যাট কার, আমি যদি সেই গাড়িতেই থাকতাম, ইফ আই হ্যাড স্টেট অথবা বিন ইন দ্যাট কার, আমি যদি সেই গাড়িতেই থাকতাম, আই এখানে অবশ্যই কি হবে, দেখেন হ্যাড প্লাস V3 আছে, তাহলে আমাদেরকে চুপ করে এখানে কি দিতে হবে, উড হ্যাভ, রাইট। তাহলে আমরা খেয়াল করি, আই উড হ্যাভ, আই উড হ্যাভ died, D-I-E, died, I would have died। আবার বলছি, if I had stayed with him অথবা if I had been with him, I would have died, I would have died, I would have died, I would have died। তাহলে আপনারা কনসেপ্ট গুলোকে বুঝতে পারছেন যে কিভাবে আমরা পাশাপাশি রেখে এগুলোকে অ্যানালাইসিস করছি, এবং এইভাবে পড়লে আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকর্ডিং টু মাই রিসার্চ, আমরা তো স্টুডেন্টদের কাছে এগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করি, তো এইভাবে যদি আমরা পড়তে পারি, আমাদের এট দ্য সেম টাইম উই ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, আমরা বিভিন্ন ওয়েতে বেনিফিটেড হতে পারি, ঠিক আছে। ওকে, লাস্ট একটা সেন্টেন্স আছে, দেখি আমরা। বলছে কি, আমার যদি একটি মোবাইল থাকতো, থাকতো তাহলে কি, ইফ আই হ্যাড আ মোবাইল, ইফ আই হ্যাড আ মোবাইল, আমার যদি একটি মোবাইল থাকতো, কমা, আমার যদি একটি মোবাইল থাকতো, কমা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আই উড, এখানে কিন্তু উড হ্যাভ বলা যাবে না, এখানে হ্যাডটা কিসের পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম। তাহলে ইফ আই হ্যাড আ মোবাইল, আই উড, আই উড প্লে, আই উড প্লে গেমস, আই উড প্লে গেমস। তা আমার যদি মোবাইল থাকতো আমি কি করতাম, আমি গেম খেলতাম, তাই না। নেক্সট, আমি যদি অসুস্থ না হতাম তাহলে অবশ্যই পার্টিতে যেতাম। তাহলে ইফ, ইফ আই, এখানে কি দিতে হবে বাধ্যতামূলক, হ্যাড। ইফ আই হ্যাড নট, হওয়া ইংরেজি হচ্ছে বিন, ঠিক আছে। ইফ আই হ্যাড নট বিন সিক, ইফ আই হ্যাড নট বিন সিক, কমা, আই, আমি পার্টিতে যেতাম, তাহলে এখানে দিতে উড হ্যাভ, উড হ্যাভ। If I had not become sick অথবা if I had not been sick, I would have gone to the party, I would have gone to the party, party all night, party all night, right? Okay, so যেটা বলছিলাম যে if I had not been sick, I would have gone to the party, আমার যদি অসুস্থ না হতাম তাহলে আমি অবশ্যই পার্টিতে যেতাম। তাহলে এখন দেখেন আমরা চারটা জিনিস শিখছি, চারটা জিনিস শিখছি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। চারটার মধ্যে আমরা দুইটা দুইটা করে হিসাব করি। জিরো ফার্স্ট, এই জিরো ফার্স্টের মধ্যে পার্থক্য কি ছিল, জিরো ছিল আমাদের চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য, আর ফার্স্টটা ছিল কি আমাদের অ্যাজ ইউজুয়াল, তাই না। এবং একটা জিনিস খেয়াল করেন, জিরো ফার্স্ট দুইটাই কিন্তু আমাদের প্রেজেন্টের কনটেক্সটে ছিল, প্রেজেন্টের কনটেক্সটে। আর এখানে যদি আমি বলি আপনাদেরকে যে সেকেন্ড এবং থার্ড, ঠিক আছে, সেকেন্ড এবং থার্ড, তাহলে এটাও পাস্টের কনটেক্সটে, এটাও পাস্টের কনটেক্সটে, বাট এটা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কল্পনা আর একটা হচ্ছে আমাদের বাস্তব। আবার বলছি, একটা হচ্ছে কল্পনা আর একটা আমাদের বাস্তব জীবনেই ঘটেছে। তাহলে আপনারা যে কাজটা করবেন এটা সুন্দর করে নোট করে ফেলবেন। এবং তাহলে এখন চলেন আমাদের লাস্ট যে পার্ট বা লাস্ট যে সেশনটা আছে সেটা কি ছিল মনে আছে আপনাদের, আমরা প্র্যাকটিক্যালি কোশ্চেন সলভ করব। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, লেটস মুভ টু আওয়ার নেক্সট সেশন। হিয়ার ইউ গো। দেখেন এখানে আমি কিছু কোশ্চেন রেখেছি আপনাদের জন্য, যেগুলো কোশ্চেন আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে, এবং যে কোশ্চেন গুলো আলোচনা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সো এই জায়গায় আপনারা একটু সতর্ক থাকবেন। দেখেন আমরা কিভাবে খুব টেকনিক্যালি আনসারটাকে সলভ করতে পারছি। রেডি? সো দেখেন এখানে বলেছি যে ইফ উই ড্যাশ ইনাফ মানি উই উড, এখানে একটা কমা হবে, তাহলে উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি। একটা জিনিস খেয়াল করেন, ইফ আছে, উই আছে, শূন্যস্থান আছে, বাট এ পাশে কি আছে, উড হ্যাভ।
ভালো করে খেয়াল করবেন, এখানে কি আছে উড হ্যাভ। যদি উড হ্যাভ থাকে আমরা জানি সামনে কি হয় হ্যাড প্লাস ভি থ্রি। আপনাদের মনে আছে এই পাশে উড হ্যাভ থাকলে ওই পাশে কি হবে হ্যাড প্লাস ভি থ্রি। কত নম্বর কন্ডিশন? 3 নম্বর কন্ডিশন। তাহলে এখন দেখেন তো আপনার আনসারে উড হ্যাভ কোথায় আছে, সরি হ্যাড প্লাস ভি থ্রি কোথায় আছে, হ্যাড প্লাস ভি থ্রি কোথায় আছে দেখেন। না, এখানে হ্যাড প্লাস ভি থ্রি কোথাও নেই। ওয়্যার আছে, হ্যাড বিন আছে, হ্যাভ বিন হ্যাড আছে, হ্যাড প্লাস ভি থ্রি নেই। তাহলে এখানে আমাদের আনসার কোনটা? এটা আমাদের আনসার হচ্ছে নান অফ দিস। এখানে আনসার হচ্ছে আমাদের নান অফ দিস। একটা আনসার হয়ে গেল, 1 নম্বর পেয়ে গেলাম। এবার আসেন, এই যেখানে দেখেন অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্সে আপনার থার্ড কন্ডিশনালে অনেক সময় ইফটা নাও থাকতে পারে। ইফটা না থেকে ডিরেক্ট আপনাকে হ্যাড দিয়ে আর ভি থ্রি দিয়ে আপনাকে কোশ্চেনটা দিয়ে দিতে পারে। যেমন দেখেন এখানে বলছে হ্যাড আই বিন, তার মানে আপনারা একটু মার্ক করে নেন হ্যাড আছে, হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাই না? মানে হ্যাড আছে আর ভি থ্রি আছে, বি এর ভি থ্রি হচ্ছে বিন। তাহলে এখানে হ্যাড আর বিন আছে। তাহলে হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, আমি যদি তোমার অবস্থাতে থাকতাম, আই ড্যাশ ড্যাশ দ্য অফার, তাই না? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? অবশ্যই উড হ্যাভ নিতে হবে, অবশ্যই উড হ্যাভ নিতে হবে। দেখো তো উড হ্যাভ কোথায় আছে? উড আছে, হ্যাভ নাই। উড আছে, হ্যাভ নাই। হ্যাড আছে, নাই। তাহলে এই যে একমাত্র এখানেই আনসারটা যেখানে আপনাদের কি আছে উড হ্যাভ আছে। খেয়াল করছেন এখানে আপনার কি আছে উড হ্যাভ আছে। তাহলে হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, আই উড হ্যাভ আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি তোমার জায়গায় থাকলে এই অফারটা গ্রহণ করতাম, তাই না? একটু বাংলাটা বলে দিলাম আপনাদেরকে। দেখেন এখানে দেওয়া আছে হ্যাড হি ড্যাশ এনিথিং, আমরা বলছি হ্যাড হি ড্যাশ এনিথিং হি উড হ্যাভ টোল্ড মি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে উড হ্যাভ দেওয়া আছে, খেয়াল করেন উড হ্যাভ দেওয়া আছে এখানে, আছে না? যেহেতু উড হ্যাভ দেওয়া আছে তাহলে সামনে আমাদের কি করতে হবে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এখানে হ্যাড তো অলরেডি আছে, তাহলে আমাদের কি দরকার? ভি থ্রি দরকার। দেখেন বি নাম্বার আনসারে দেওয়া আছে নোয়িং, এটা তো ভি থ্রি না। নিউ, নিউ তো ভি টু, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর অবস্থা, এটা তো ভি থ্রি না। আর নলেজ তো হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমাদের একটাই আনসার আছে, সেটা হচ্ছে নোন, নো নিউ নোন। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কত মজা দেখেন। এখানে আসি আমরা, এখানে বলছে ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো। তার মানে যদি বৃষ্টি হয় আমরা লুডো খেলবো। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট আমরা জানি পরে কি হয় ফিউচার। সিম্পল, উড তো হবে না কারণ এখানে প্রেজেন্ট আছে, প্লেইডও হবে না, উড হ্যাভ হবে না। আমরা এখানে সিম্পলি আনসার দেবো কি উই উইল প্লে লুডো। তাহলে ইফ ইট রেইনস উই উইল প্লে লুডো, ইফ ইট রেইনস উই উইল প্লে লুডো। ওকে, এবার আসেন ইফ দেয়ার হ্যাড বিন আ কনসার্ট টুডে, সেখানে যদি একটা কনসার্ট হয়ে থাকে তাহলে আবার খেয়াল করেন এখানে কি আছে, এই যে রহস্য বের হয়ে গেছে, হ্যাড আছে। খেয়াল করছেন এখানে কি আছে হ্যাড আছে। আবার এখানে খেয়াল করেন কি আছে বিন আছে, এখানে কি আছে বিন আছে। তাহলে আমাদেরকে পরে কি দিতে হবে? পরে আমাদেরকে দিতে হবে হচ্ছে উড হ্যাভ। মনে আছে উড হ্যাভ। তাহলে আমরা এখানে যদি বলি যে এখানে উড হ্যাভ কোথায় আছে, উড আছে হ্যাভ নাই, হ্যাভ আছে নাই, উড আছে নাই। তাহলে এখানে কই এই যে এখানে এটাতেই আছে দেখেন আই উড সার্টেনলি হ্যাভ, এই উড আছে, এখানে দেখেন হ্যাভ আছে। তারপরে এখানে আনসারটা কোনটা হবে? ইফ দেয়ার হ্যাড বিন আ কনসার্ট টুডে, আজকে যদি সেখানে একটা কনসার্ট হতো, আই উড সার্টেনলি হ্যাভ গন, আমি সেখানে অবশ্যই যেতাম, আমি সেখানে অবশ্যই যেতাম। ওকে, লেটস মুভ টু নাদার সেকশন। চলেন আরো কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলি আমরা। বলছে ইফ দেয়ার ওয়াজ আ কনসার্ট টুডে, না এটা তো আমরা করেই ফেললাম, এটা আমরা করেই ফেলছি, ঠিক আছে। এখানে আসে, এখানে বলছে ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। তার মানে বলছে যে আহ, শিক্ষকতা পেশায় যদি একটু বেশি স্যালারি বা বেতন দেওয়া হতো তাহলে খুব কম শিক্ষকই চাকরিটা ছাড়তো, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইফ টিচিং ড্যাশ মোর এটা বাদ, ফিউয়ার টিচার্স উড, এই যে দেখেন উডের পরে কি কোনো, উডের পরে কোনো হ্যাভ আছে? না, নেই। তাহলে কি আছে? শুধু উড আছে। তাহলে যদি শুধু উড থাকে তাহলে আমরা প্রথমে কি দেবো? শুধুমাত্র পাস্ট ফর্মটাকে ইউজ করব। তাহলে এখন দেখেন ইফ টিচিং, পেইজ তো হবে না প্রেজেন্ট, ইজ পেইং হবে না কন্টিনিউয়াস, পেইড হবে, পেইড। ইফ টিচিং পেইড মোর, যদি টিচিং প্রফেশনকে একটু বেশি পে করা যায় বা স্যালারি বেশি দেওয়া যায় তাহলে অনেক শিক্ষকই এখানে কাজ করতে আগ্রহী হবে, তাই না? ওকে, ইফ আই ওয়্যার ইউ, মনে আছে ইফ আই ওয়্যার ইউ কল্পনা, তাহলে এখানে কি আছে ওয়্যার আছে, কল্পনা। যদি কল্পনা থাকে তাহলে পরে আমাদের কি হবে উড হবে। দেখেন তো আই বাই তো হবে না, আই উড বাই দ্য কোট, আমি সেই কোটটা কিনতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সেই কোটটা কিনতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড বাই দ্য কোট। ওকে, লাস্ট এক্সাম্পল ফর ইউ, আপনাদের জন্য একটা লাস্ট গিফট, সেটা হচ্ছে এখানে বলছি ইফ ইউ অ্যাড 2 and 2, তুমি যদি 2 এবং 2 যোগ করো ইউ গেট 4। এটা কোন কন্ডিশনাল?
ফার্স্ট, সেকেন্ড, জিরো নাকি ফিফথ? একটা জিনিস খেয়াল করেন ভাই, ফিফথ কন্ডিশন তো নাই, আমরা ফিফথ কন্ডিশন পড়িই নাই, ফিফথ কন্ডিশন নাই এটা আমাদের আলোচনার মধ্যে। তাহলে ফার্স্ট হবে না, কারণ এটা কি আমাদের বৈজ্ঞানিক সত্য, যেহেতু বৈজ্ঞানিক সত্য সেহেতু এটা কি আমাদের জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, তাই না? ওকে ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, এই ছিল আজকে আপনাদের জন্য আমার একটা লেসন। তো আশা করি আপনারা এই জিনিসটাকে শুধু টিচাররা পড়ালে যে হবে তা না, আপনাদেরকেও আমরা আমাদের কাজ করে দিয়েছি, আপনাদেরকেও আপনাদের বাকি কাজটুকু নিজেকে করতে হবে, একটু বাসায় স্টাডি করতে হবে। And if you have any kind of question, please feel free to ask us. যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে ভুলবেন না, and we will always there for you to answer. এবং আমরা আপনাদেরকে আনসার করার জন্য সব সময় আমরা হাজির, ঠিক আছে? So dear viewers and listeners, that's all for today, and hope to see you all in the next class. Okay, আপনাদের সাথে হয়তো পরে আবার দেখা হবে. Till then, stay safe and stay happy with your family. Thank you. Tada.